নমস্কার বন্ধুরা, শিশু মনস্তত্ত্ব শিক্ষাবিজ্ঞান এর অধ্যায় 2.5 এর বিষয়বস্তু কোহেলবার্গের নৈতিক বিকাশ বা কোহেলবার্গস মোরাল ডেভেলপমেন্ট সম্পর্কে আজ আমরা আলোচনা করব। গত পর্বের ক্লাসে আমরা পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট বা প্রজ্ঞামূলক বিকাশ বা বৌদ্ধিক বিকাশ সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছি এবং এর পরের পর্বের যে ক্লাস সেখানে আমরা আলোচনা করব ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদ প্রসঙ্গে। প্রথমেই কোহেলবার্গ এর পুরো নাম লরেন্স কোহেলবার্গ। তিনি 1927 সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন। নৈতিক বিকাশ সম্পর্কে জিন পিয়াজে গবেষণা করেছিলেন, কিন্তু তিনি তার কাজ অসমাপ্ত রেখেই তিনি কগনিটিভ ডেভেলপমেন্ট বা বৌদ্ধিক বিকাশ বা প্রজ্ঞামূলক বিকাশ সম্পর্কিত গবেষণায় নিযুক্ত হয়েছিলেন। তাহলে এই যে মোরাল ডেভেলপমেন্ট বা নৈতিক বিকাশ সম্পর্কিত যে অসমাপ্ত কাজ জিন পিয়াজের, সেটা নিয়ে পরবর্তী গবেষণায় আসেন লরেন্স কোহেলবার্গ। তাহলে লরেন্স কোহেলবার্গের নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই জানতে হবে মোরালিটি বা নীতিবোধ বা নৈতিকতা বলতে আমরা কি বুঝি। দেখো, নৈতিকতা হলো কোনো উদ্দেশ্য, কোনো সিদ্ধান্ত বা কোনো কাজ বা কর্ম এর মধ্যে ভালো মন্দ এর পার্থক্যবোধ বা উচিত অনুচিতের মধ্যে পার্থক্যবোধ। তার মানে কি, যে কোনো একটা উদ্দেশ্য বা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা কোনো কাজের ক্ষেত্রে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত, এর মধ্যে পার্থক্য করতে পারা যায় কেন? নীতিবোধ বা নৈতিকতা বা মোরালিটির জন্য। তাহলে নীতিবোধ বা নৈতিকতা আমাদের জীবনের যে কোনো ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। দেখো, এই যে কোহেলবার্গ, তার মতে শিশুদের যে নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট, তার প্রধানত 3টি উপাদান রয়েছে। সেই উপাদানগুলো কি কি সেগুলো সম্পর্কে আমরা একটু দেখি। প্রথমেই আসছে জ্ঞানমূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট, যার সম্পর্কে জিন পিয়াজে বিস্তৃত গবেষণা করেছেন এবং যার সম্পর্কে আমরা আগের পর্বে আলোচনা করেছি বিস্তৃতভাবে। প্রথমেই আসছে জ্ঞানমূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বৌদ্ধিক বিকাশ ঘটতে থাকে যে কোনো বাচ্চার। আমরা জিন পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট সম্পর্কে গত পর্বের ক্লাসে আলোচনা করতে গিয়ে এ সম্পর্কে আমরা কিন্তু দেখেছি যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, বয়সের সঙ্গে সঙ্গে যে বৌদ্ধিক বিকাশ ঘটে যে কোনো বাচ্চার মধ্যে, তাকে আমরা বলছি কগনিটিভ ডেভেলপমেন্ট। তাহলে বয়সের সঙ্গে কিন্তু জ্ঞানমূলক বিকাশ বা বৌদ্ধিক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্টের একটা সম্পর্ক আছে। এই যে জ্ঞানমূলক বিকাশ, এটাই সৃষ্টি করে জ্ঞানমূলক দ্বন্দ্ব বা মোরাল ডাইলেমা। এই ব্যাপারটা কি, যে কোনো ঠিক বা ভুল, এই যে এর মধ্যে যে ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়া, তাকেই বলা হয় জ্ঞানমূলক দ্বন্দ্ব। আমেরিকার মনোবিজ্ঞানী লরেন্স কোহেলবার্গ বিভিন্ন ছোট্ট ছোট্ট গল্প যা নীতিবোধের ওপর প্রতিষ্ঠিত, সেরকম গল্প থেকে প্রশ্ন জিজ্ঞেস করতেন বিভিন্ন স্তরের মানুষদের। এই সংক্রান্ত একটা গল্প খুব উল্লেখযোগ্য। এই গল্পের বিষয়বস্তু হলো, হিঞ্জ নামক এক ব্যক্তির স্ত্রী খুব কঠিন একটা রোগে আক্রান্ত, যার ওষুধ কিন্তু বাজারে নেই বললেই চলে, প্রায় নেই। এবং একজন কেমিস্ট এই রোগের যে ওষুধ, যেটা হচ্ছে এক ধরনের রেডিয়াম, সেটা আবিষ্কার করেছেন এবং তার উৎপাদন মূল্যের থেকে প্রায় 10 গুণ দাম তিনি স্থির করেছেন এটাকে বিক্রি করার জন্য। হিঞ্জ যখন জানতে পারেন ব্যাপারটা, তখন তিনি টাকা পয়সা জোগাড় করেন, কিন্তু যতটা দাম কেমিস্ট ধার্য করেছেন ততটা টাকা তিনি কিছুতেই জোগাড় করে উঠতে পারেন না। তিনি কেমিস্টের কাছে যান এবং বলেন যে, আমার স্ত্রীর অবস্থা খুব খারাপ, আমি এই টাকাটা আপনাকে দিচ্ছি, আপনি আমাকে ওষুধটা দিন, তাহলে আমার স্ত্রী বাঁচবে। কিন্তু কেমিস্ট কিছুতেই রাজি হয় না কম দামে বিক্রি করার জন্য, যদিও হিঞ্জ যে টাকাটা দিতে চেষ্টা করছিলেন সেটা কিন্তু উৎপাদন মূল্যের থেকে অনেকটাই বেশি। তাহলে এক্ষেত্রে হিঞ্জের কাছে দুটো অপশন থাকে। এক হচ্ছে যে স্ত্রীকে মৃত্যুমুখে ঠেলে দেওয়া, ওষুধ নিয়ে যেতে না পারা, তাহলে এক্ষেত্রে তার স্ত্রী মারা যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে
যে ওষুধটাকে চুরি করে নিয়ে যাওয়া, যাতে তিনি তার স্ত্রীকে বাঁচাতে পারেন, কিন্তু এক্ষেত্রে তাকে জেলে যেতে হবে। তাহলে যে দুটো অপশন পাওয়া গেল, দুটোর মধ্যে কোনোটাই কিন্তু খুব যে সঠিক বা পারফেক্ট তা নয়, কিন্তু তার মধ্যে তাকে বেছে নিতে হবে যে কোনটা ভুলের মধ্যে ঠিক, একটা সিদ্ধান্ত তাকে বাঁচতে হবে। তাহলে এক্ষেত্রে হিঞ্চ কি করবেন, কোন সিদ্ধান্তটা গ্রহণ করবেন? এই যে দ্বন্দ্ব, একেই বলা হয় জ্ঞানমূলক দ্বন্দ্ব বা মোরাল ডায়লেমা। ঠিক এবং ভুল এর মধ্যে ডিসিশন নেওয়ার যে প্রক্রিয়া। তাহলে কগনিটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানমূলক বিকাশের সঙ্গে সঙ্গে কিন্তু জ্ঞানমূলক দ্বন্দ্ব এটাও সৃষ্টি হয়। এবং যখনই জ্ঞানমূলক দ্বন্দ্ব সৃষ্টি হয় বা ঠিক বা ভুলের মধ্যে ডিসিশন নেওয়ার একটা প্রক্রিয়া যখনই তৈরি হয়, তখন সেখানে আসে ভূমিকা গ্রহণের ক্ষমতা বা মোরাল রিজনিং। অর্থাৎ এক্ষেত্রে ঠিক বা ভুলের মধ্যে যে কোনো একটাকে পছন্দ করতে হবে এবং তার পেছনে নিজে থেকে কিন্তু যুক্তি খাড়া করতে হবে যে কেন আমি এই ডিসিশনটাকে গ্রহণ করলাম, তাই তো? তাহলে এই যে মাইকেল গ্রিন, মনোবিদ মাইকেল গ্রিন, তিনি এই যে তিনটে উপাদান, জ্ঞানমূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট, জ্ঞানমূলক দ্বন্দ্ব বা মোরাল ডায়লেমা এবং ভূমিকা গ্রহণের ক্ষমতা বা মোরাল রিজনিং, এদের মধ্যে যে পারস্পরিক নির্ভরশীলতা সেটাকে বোঝাবার চেষ্টা করেছেন। যে জ্ঞানমূলক বিকাশ সেটা জ্ঞানমূলক দ্বন্দ্বের সৃষ্টি করে, ভূমিকা গ্রহণের ক্ষমতার মধ্য দিয়ে বা মোরাল রিজনিংয়ের মধ্য দিয়ে আমরা জ্ঞানমূলক দ্বন্দ্ব বা মোরাল ডায়লেমার অবসান ঘটিয়ে যে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। অর্থাৎ একটা নৈতিক বিকাশের অবস্থার সৃষ্টি হয়, যেটা নৈতিক বিকাশকে ত্বরান্বিত করে বা নৈতিক বিকাশ ঘটায়। তাহলে কোহেলবার্গের নৈতিক বিকাশের যে প্রধান তিনটা উপাদান, সেটা সম্পর্কে আমাদের সাধারণ একটা ধারণা হলো। এরপর দেখো, এই যে কোহেলবার্গের যে নৈতিক বিকাশ, তার কয়েকটা পর্যায় রয়েছে, স্টেজেস অফ মোরাল ডেভেলপমেন্ট। নৈতিক বিকাশের মূলত তিনটে পর্যায়। কি কি? প্রথমটা হচ্ছে প্রাক প্রথাগত পর্যায়, যাকে বলা হয় প্রি কনভেনশনাল স্টেজ। এটা হচ্ছে 4 থেকে 10 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে এই প্রাক প্রথাগত পর্যায়, এই স্টেজটা দেখতে পাওয়া যায়। প্রথাগত পর্যায় বা কনভেনশনাল স্টেজ, এটা দেখা যায় 10 থেকে 13 বছর বয়সী বাচ্চাদের মধ্যে। আর উত্তর প্রথাগত পর্যায়, যেটা হচ্ছে পোস্ট কনভেনশনাল স্টেজ, যেটা দেখা যায় 13 বছর বা তার বেশি বয়স্ক বালক বালিকাদের ক্ষেত্রে। এরপর আমরা চলে আসি, দেখো এই যে তিনটে স্টেজ, এই তিনটে স্টেজের প্রত্যেকটাকে কিন্তু আমরা দুটো করে উপস্তরে ভাগ করতে পারি। তাহলে প্রথম যে পর্যায়, প্রাক প্রথাগত পর্যায়, যেটা আমরা বললাম প্রি কনভেনশনাল স্টেজ, যেটাতে 4 থেকে 10 বছর বয়সের বাচ্চাদের ক্ষেত্রে এই পর্যায় দেখা যায়। 4 থেকে 10 বছর মানে প্রি প্রাইমারি থেকে শুরু হচ্ছে ক্লাস 4 পর্যন্ত, তাই তো? তাহলে এক্ষেত্রে দেখো, এর প্রথম উপস্তর হচ্ছে যে নীতিবোধ নির্ধারিত হয় এক্ষেত্রে শাস্তি ও পুরস্কার দ্বারা, পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স। এই পর্যায়ে শিশুদের নৈতিক আচরণ প্রধানত নিয়ন্ত্রিত হয় তাদের স্বার্থ দ্বারা, অর্থাৎ তাদের শাস্তি এড়াতে হবে এবং এমন কিছু কাজ করতে হবে যার দ্বারা তারা পুরস্কার পায়। তাহলে কিছু ভালো কাজ করলে আমরা বাচ্চাদের বলি না যে একটা চকলেট দেবো, তুই এটা করে ফেল, তোকে একটা চকলেট দেবো। তাহলে ওই যে চকলেটটাও পাবে সেটা পুরস্কার, এবং সে ওই কাজটা বারবার করবে ওই পুরস্কারের জন্য, তাই তো? কিন্তু সে যদি কখনো কোনো ভুল কাজ করে, তাহলে সে পরিবারের কাছ থেকে, বাবা মার কাছ থেকে বা আশেপাশের মানুষজনদের কাছ থেকে বকা খাবে। তাহলে যখনই সে বকাটা খেলো বা শাস্তি পেল, সে বুঝলো যে এই কাজটা আমার করা উচিত নয় বা এই কাজটা আমি করব না। আর যেখানে সে পুরস্কার পেল, সে বুঝতে পারলো এই কাজটা আমাকে করতে হবে, তাহলে এটা ঠিক কাজ আর ওটা ভুল কাজ। তাহলে এই বোধটা তাদের মধ্যে কিন্তু সৃষ্টি হচ্ছে, অর্থাৎ নৈতিকতা তাদের মধ্যে সামান্য হলেও ডেভেলপ করছে। এর দ্বিতীয় স্তর হচ্ছে আত্মকেন্দ্রিকতা দ্বারা নিয়ন্ত্রিত, মিউচুয়াল এক্সচেঞ্জ, বা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি ইনস্ট্রুমেন্টাল পারপাস অ্যান্ড ইন্ডিভিজুয়ালিজম। ব্যাপারটা কি দেখো, এই বয়সের যে বাচ্চারা, তারা কিন্তু দেখা যায় যে তাদের কাজকর্মগুলো নিয়ন্ত্রিত হয় তাদের সঙ্গে কেমন ব্যবহার করা হচ্ছে তার দ্বারা। যেমন কোনো একজন বাচ্চা হয়তো স্কুলে এসেছে, টিচারের কাছে কমপ্লেন এলো, সে অন্য একজন বাচ্চার পেন্সিল ভেঙে দিয়েছে। তাকে যখন জিজ্ঞেস করা হয়
যে তুমি ওর পেন্সিলটা ভেঙেছো কেন, তার কাছ থেকে উত্তর পাওয়া যায় ও আমার পেন্সিল ভেঙেছে তাই আমি ওর পেন্সিল ভেঙে দিয়েছি। অর্থাৎ সে যেমন আচরণ পাচ্ছে ঠিক সেই রকমই আচরণ করছে। এটাকেই বলা হচ্ছে আত্মকেন্দ্রিকতা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এই সময়কার নীতিবোধ, বা এটাকে টিট ফর ট্যাট সিচুয়েশনও বলা যেতে পারে। তাহলে প্রাক প্রথাগত পর্যায়ে আমরা দেখলাম দুটো স্তর, একটা হচ্ছে শাস্তি এবং পুরস্কার দ্বারা নিয়ন্ত্রিত স্তর, পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স, আর তৃতীয় স্তর হচ্ছে আত্মকেন্দ্রিকতা দ্বারা নিয়ন্ত্রিত বা মিউচুয়াল এক্সচেঞ্জ। এরপর আসি প্রথাগত পর্যায়ে, যেটা হচ্ছে 10 বছর থেকে 13 বছর বয়সী বালক বালিকাদের মধ্যে এই পর্যায়ে দেখা যায়। এটাকে বলা হয় কনভেনশনাল স্টেজ, অর্থাৎ ক্লাস 4 থেকে ক্লাস 7 পর্যন্ত। এক্ষেত্রেও দুটো উপস্তর রয়েছে। প্রথমটা হচ্ছে অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। এটাকে অন্যভাবে গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশনও বলা হয়। কেন না, এই স্তরের যে বাচ্চারা তারা সবসময় অন্যের কাছে ভালো হতে চায়, তারা অপরের বা অন্যের সমর্থন প্রত্যাশা করে বা আকাঙ্ক্ষা করে। তাহলে তারা সেই রকমই আচরণ করবে যাতে অন্যরা তাদের ভালো বলে, তাই তো? সমাজের চোখে বাবা মা পরিবার পরিজনদের কাছে তারা যাতে ভালো হতে পারে সেই রকমের তারা আচরণ করে। তাহলে ভালো মন্দের একটা বোধ এক্ষেত্রেও তৈরি হয়, অর্থাৎ নৈতিকতা তৈরি হয়। এর দ্বিতীয় স্তর হচ্ছে আইন, যা সমস্ত সমাজ দ্বারা স্বীকৃত তার দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ আইন দ্বারা নিয়ন্ত্রিত, মেনটেনেন্স অফ সোশ্যাল অর্ডার। দেখা যায় এই স্তরের যে বালক বালিকারা তারা কিন্তু সমাজের সমস্ত নিয়ম নীতি এগুলো মেনে চলতে চেষ্টা করে। তারা সমস্ত কাজ এমনভাবে করে যেটা আইন মোতাবিক হয় বা আইন মাফিক হয় বা আইন সঙ্গত হয় এবং সমাজ সমর্থিত আচরণ হয়। তাহলে আমরা দেখলাম যে প্রথাগত পর্যায়ে বা কনভেনশনাল স্টেজের দুটো উপস্তর, একটা হচ্ছে অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত বা অন্যের চোখে ভালো হওয়া, গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন, এবং দ্বিতীয় উপস্তর হচ্ছে আইন দ্বারা নিয়ন্ত্রিত বা সমস্ত রকমের সামাজিক নিয়ম কানুন মেনে কাজ করার একটা প্রবণতা দেখা যায়। এরপর আসছে উত্তর প্রথাগত পর্যায় বা পোস্ট কনভেনশনাল স্টেজ, যেটা দেখা যায় 13 বছর বা তার বেশি বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে। এক্ষেত্রেও দুটো উপস্তর লক্ষ্য করা যায়। প্রথমটা হচ্ছে যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত বা সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস। দেখা যায় যে এই সময় প্রকৃত যে নৈতিকতা সেটা তৈরি হয় এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই সময় ব্যক্তি কিন্তু অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, নির্ভর করে কার উপর? নিজের বিবেকের ওপর এবং যুক্তির ওপর। সুসংহত বিবেক এর উপর আস্থা রেখেই তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে দেখো, এই যে যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ এক্ষেত্রে প্রধান যে জিনিসটা নীতিবোধকে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে যুক্তি। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এক্ষেত্রে ব্যক্তি যুক্তিরই আশ্রয় নেয়। এক্ষেত্রে যদি ব্যক্তির সঙ্গে আইনের কোনো রকম দ্বন্দ্ব দেখা যায়, তাহলে দেখা যায় ব্যক্তি কিন্তু আইন ভঙ্গ করে না, সেই আইনটাকে পরিবর্তন করে সেই চাহিদাটাকে পূরণ করে। তাহলে এটাই হচ্ছে যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত নীতিবোধ। আর দ্বিতীয় উপস্তর হচ্ছে বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত বা ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল। এই পর্যায়ে সকলে কিন্তু পৌঁছতে পারে না। এই পর্যায়ে দেখা যায় যে নৈতিক আচরণ নিয়ন্ত্রিত হয় ব্যক্তির বিবেকের দ্বারা এবং এক্ষেত্রে বিবেক খুব সক্রিয় হয়। এবং এই যে বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত নীতিবোধ, এরা কিন্তু মূলত সমাজের কল্যাণ হয় এমন আচরণ কিন্তু এর মাধ্যমে প্রকাশ পায়। এটাকে বলা হয় সর্বজনীন নীতি। এই স্তরে সবাই পৌঁছতে পারে না, কারণ এক্ষেত্রে খুব উঁচু স্তরের বিমূর্ত চিন্তনের ক্ষমতা থাকা খুব প্রয়োজন। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, ভগৎ সিং, তিনি কিন্তু ওই অল্প বয়সে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, কারণ সেক্ষেত্রে তার নীতিবোধ নিয়ন্ত্রিত হয়েছিল বিবেকের দ্বারা। কোহেলবার্গ নৈতিক বিকাশের ক্ষেত্রে ব্যক্তিদের মূলত দুটো ভাগে ভাগ করেছিলেন, একটা এ টাইপ এবং অপরটা হচ্ছে বি টাইপ। এ টাইপ যে ব্যক্তি, তাদের যে নৈতিকতা সেটা নিয়ন্ত্রিত হয় মূলত কর্তৃত্ব আর নিয়মের দ্বারা,
এবং এক্ষেত্রে আবেগের ভূমিকা বেশি। কিন্তু বি টাইপ যে ব্যক্তিরা, তাদের যে নৈতিকতা সেটা নির্ভর করে আদর্শ এবং উন্নত বিবেকের দ্বারা, এবং এক্ষেত্রে জ্ঞান এবং প্রজ্ঞা বিশেষ ভূমিকা গ্রহণ করে। তাহলে এ টাইপ এবং বি টাইপ ব্যক্তি এই সম্পর্কেও আমরা জানলাম, যাদের সম্পর্কে কোহেলবার্গ বলেছিলেন। এরপর আমরা আসবো কোহেলবার্গের তত্ত্বের তাৎপর্য বা সিগনিফিকেন্স অফ কোহেলবার্গস থিওরি। কোহেলবার্গ এই নৈতিক বিকাশ সম্পর্কিত তত্ত্বে বলেছেন যে নীতিবোধ বা মোরালিটি কখনো কিন্তু জন্মসূত্রে আসে না। এটা সময়ের সঙ্গে সঙ্গে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যত বৌদ্ধিক বিকাশ ঘটে এবং সমাজের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কিন্তু এই নীতিবোধের বিকাশ ঘটে। তিনি বলেছেন যে নৈতিকতা প্রাক্ষবিক বিকাশের উপর কিন্তু নির্ভরশীল নয়, ইমোশনাল ডেভেলপমেন্ট। এই যে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় ভয়, রাগ, এগুলোকে তারা প্রথমে কন্ট্রোল করতে পারে না, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা এই ইমোশনগুলোকে কন্ট্রোল করতে শেখে। এটাকে বলা হয় প্রাক্ষবিক বিকাশ। এই প্রাক্ষবিক বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্টের ওপর কিন্তু নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট নির্ভর করে না। কিন্তু মোরাল ডেভেলপমেন্ট বা নৈতিক বিকাশ প্রজ্ঞামূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্টের উপর নির্ভর করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের বৌদ্ধিক বিকাশ ঘটতে থাকে বা কগনিটিভ ডেভেলপমেন্ট ঘটে, এবং যত বৌদ্ধিক বিকাশ ঘটে তত তাদের মধ্যে কিন্তু নৈতিক বিকাশও কিন্তু ঘটতে থাকে। তাহলে নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট মূলত নির্ভর করে প্রজ্ঞার বিকাশ বা বৌদ্ধিক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্টের উপর। তাই দেখা যায়, অনেক সময় দেখা যায় যে পরিবেশের মধ্যে পার্থক্য হচ্ছে, তা সত্ত্বেও দেখা যাচ্ছে নৈতিক বিকাশের স্তরগুলো একই থাকে। তাহলে নৈতিক বিকাশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূলত দরকার প্রজ্ঞামূলক বিকাশ সুসংহত করা, অর্থাৎ সঠিকভাবে যাতে প্রজ্ঞামূলক বিকাশ ঘটে, যুক্তি, চিন্তন এগুলো যাতে সক্রিয়ভাবে বাচ্চাদের মধ্যে গড়ে ওঠে, সেই দিকে নজর রাখতে হবে সঠিক নৈতিক বিকাশ ঘটানোর জন্য। এরপর আসি কোহেলবার্গের তত্ত্বের সমালোচনা বা ক্রিটিসিজম অফ কোহেলবার্গস থিওরি। সব শিশু এবং সব পরিস্থিতিতে কোহেলবার্গের এই যে তত্ত্ব, এটা সঠিক কিনা সেই বিষয়ে কিন্তু কিছু প্রশ্ন রয়েছে। দেখা যায় যে পিতামাতার ভূমিকার ওপর শিশুদের নৈতিক বিকাশ কিছুটা হলেও নির্ভর করে। যে সমস্ত বাবা মারা শিশুদের সঙ্গে নৈতিক বিষয় সম্পর্কে আলোচনা করেন, তাদের ক্ষেত্রে এই নৈতিক পরিণমন বা মোরাল ম্যাচুরেশনটা অনেক বেশি হয়। আবার যে সমস্ত বাবা মারা কঠোর শাসনের মধ্য দিয়ে তাদের নৈতিকতাকে কন্ট্রোল করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু নৈতিক পরিণামনের পরিমাণ কিছুটা কম হয়। এটা একটা ক্ষেত্র, বাবা মার ভূমিকা। এবং দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যে কোহেলবার্গ তার এই যে নৈতিক বিকাশ সম্পর্কীয় সমস্ত তত্ত্বগুলো, এগুলো বালকদের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ তিনি বালকদের উপরই পরীক্ষা করেছিলেন। বালিকাদের কিন্তু তিনি বিবেচনা করেননি। কিন্তু দেখা যায় বালক আর বালিকাদের মধ্যে কিন্তু এই নৈতিক বিকাশের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। এরপর আসি শিক্ষাক্ষেত্রে নৈতিক বিকাশের তাৎপর্য বা সিগনিফিকেন্স অফ মোরাল ডেভেলপমেন্ট ইন এডুকেশন। আমরা জানি যে ব্যক্তি এবং সমাজ এই উভয়ের স্বার্থেই কিন্তু নৈতিক বিকাশ অত্যন্ত জরুরি। আজকের সমাজে তো নৈতিক বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ দেখা যাচ্ছে যে সব কিছুই রয়েছে কিন্তু নৈতিকতার বড় অভাব প্রত্যেকটা ক্ষেত্রে। তাই শিক্ষককে সামান্য যত্নশীল হতে হবে, শিক্ষার্থীদের মনোভাব সম্পর্কে শিক্ষকদের অনুভূতিশীল হতে হবে, তাদের প্রতি আস্থা রাখতে হবে, তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে, এবং এই যে তাদের বৌদ্ধিক মান যা নৈতিক বিকাশকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, সেই সম্পর্কে কিন্তু শিক্ষকদের অবহিত হতে হবে। এছাড়াও নৈতিক দ্বন্দ্ব বা মোরাল ডাইলেমা, যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো সিদ্ধান্ত দুটোই কোনোটাই সঠিক নয়, কিন্তু তার মধ্যে যেটা কম ভুল সেই সিদ্ধান্তটাকে গ্রহণ করতে হবে। তাহলে কোন সিদ্ধান্তটা গ্রহণ করা যেতে পারে, এই যে এই বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু শিক্ষকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেখা যায় যে সমস্ত শিক্ষকরা বাচ্চাদের সঙ্গে খুব খোলামেলা আলোচনা করেন বা তাদের কাছে বন্ধুর মতো থাকেন, তাদের যে গাইডেন্স বা তাদের যে অ্যাডভাইস, সেটা বাচ্চারা কিন্তু
খুব সহজে নিতে পারে, তাদের মতামতকে বাচ্চারা খুব সহজে গ্রহণ করতে পারে, তাহলে শিক্ষকদের এ ব্যাপারে কিন্তু অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। তাহলে কোহেলবার্গের নৈতিক বিকাশ সম্পর্কিত আলোচনা আমরা মোটামুটি বুঝতে পারলাম। পরদিন আমরা ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।